বন্ধুরা, গল্প পাঠের আসর ও শ্রোতাদের মতামত এই ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমরা শুনব প্রখ্যাত সাহিত্যিক সমরেশ বসুর আরেকটি ছোট গল্প, পকেটমার। ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। আহ্নিক শেষ করিয়া গৌরমোহন সাষ্টাঙ্গে প্রণাম করিলেন। রহিলেন সেই অবস্থায় বেশ খানিকক্ষণ। তখনও তাহার কম্পিত ঠোঁটে ও অস্ফুট গলায় প্রার্থনার ধ্বনি শোনা যাইতে লাগিল। প্রণাম সারিয়া যত্নপূর্বক দৈনন্দিন চন্দন চর্চিত গীতা এবং চণ্ডী শালুর কাপড়ে জড়াইয়া তুলিয়া রাখিলেন ঠাকুরের আসনের এক প্রান্তে। বসিয়াছিলেন সেই কোন ভোরে। অন্ধকার থাকিতে গঙ্গা স্নান করিয়া ফিরিবার পথে 5 মন্দিরে শিব প্রণাম করিয়া আসিয়াছেন। তারপর আর নেই। এখন বেলা প্রায় 9টা। ইতিমধ্যে মেজ বউ বার কয়েক উঁকি দিয়াছে এবং প্রতিবারেই ফিরিয়া গিয়াছে কিঞ্চিত ঠোঁট ফুলাইয়া, মৃদু শব্দে আঁচলের ঝাপটা দিয়া, কিংবা অকারণে ঘরে ঢুকিয়া এটা সেটা নাড়িয়া আর চোখে দেখিয়া গিয়াছে শ্বশুরমশায়ের কোনো ভাবান্তর লক্ষ্য করা যায় কি না। কেননা বিশেষ কার্যোপলক্ষে তাড়াতাড়ির জন্য তাহাকে সন্ধ্যাহ্নিক করিতেও দেখা গেছে, কিন্তু আজ বৃথা। গৌরমোহনের চোখ তখনও অর্ধনিমেলিত। ভাবে এবং ভক্তিতে শান্ত ও গভীর সে চোখের দৃষ্টি। কপাল চন্দন চর্চিত, পরনে একখানি বহু রিপু করা পাতলা গরদ। ধোয়া হইলেও পুরনো গরদের রং দেখিয়া মনে হয় যেন কত ময়লা। মাথা কাঁচা পাকা চুল ছেটে ছোট করিয়া কাটা। শিখাটি বেশ লম্বা এবং তাহাতে একখানি পুরো গোলঞ্চ ফুল বাঁধা রইয়াছে। তাহার দেবভক্তির তুলনা নাই। সারা ভাটপাড়ায় তাহার ভক্তিমান ও সৎ বলিয়া খুবই সুনাম। তিনিই বলেন, এই নিয়ে তো বেঁচে আছি, আর কি বা আছে, কেই বা আছে বলো। সত্য, তাহার আর কি আছে। একসময় চটকলে কেরানির কাজ করিয়াছেন, তাই ছেলেকে লেখাপড়া শিখাইয়া মানুষ করিয়াছেন। কিন্তু ভাগ্য কিছুটা অপ্রসন্ন ছিল। বড় ছেলেটি বিধবা বউ এবং একটি ছেলে রাখিয়া মারা গিয়াছে। মেজটি বছরখানেক পূর্বে বিবাহ করিয়া চাকরি উপলক্ষে বিদেশবাসী হইয়াছে বর্তমানে। বলিতে গেলে তাহার আয়েই এ সংসারের ভরণ পোষণ চলিতেছে। ছোট ছেলেটি এখনো ছোটই। এবছরে স্কুল পাঠ শেষ করিয়া সে কলেজে ঢুকিবে। আর তাহার স্ত্রী আছেন সুনয়নী। ওই যে ঘরের এক পাশে তক্তাপোষে শুইয়া রইয়াছেন বাতপঙ্গু, অনড় এবং বাকশক্তিহীনা। কয়েক বছর ধরিয়া বোধ করি দিনেকের জন্য শয্যা ত্যাগ করা সম্ভব হয় নাই। শুধু তাহার বড় বড় চোখ দুটিতে এখনো প্রাণ আছে। মনটা আসিয়া ঠেকিয়াছে সেইখানে। চোখের ইশারাতেই তিনি ডাকেন, কথা বলেন। হাত দুটি নাড়িতে পারেন খুব আস্তে আস্তে। এ বাড়ি এবং মানুষগুলির দিকে চাহিলেই বোঝা যায় সুনয়নের মৃত্যুর জন্য সবাই প্রতীক্ষা করিতেছে। তিনি সবাইকেই নিরাশ করিতেছেন দিনের পর দিন। সারা দিনের মধ্যে তাহার প্রতি নজর কারো বড় একটা পড়ে না, খাওয়াইবার সময়টুকু ছাড়া। বলিতে গেলে তিনি এখন না মরিয়াও মরিয়া রহিয়াছেন। আহ্নিকের শেষ ঘণ্টার ধ্বনি শুনিয়াই মেজবউ মালতী ছুটিয়া আসিল। বালিকা মাত্র, বয়স 16-17 হইবে বা। চেহারার বিশেষত্ব কিছু না থাকিলেও
সব মিলিয়া প্রায় সুন্দরী হইয়া উঠিবার উপক্রম করিয়াছে। আবদারে এবং কর্তৃত্বে ভারসাম্যের বয়স অনুযায়ী তার চরিত্রটি বড় মিষ্টি। আদুরে বউ, কর্মঠ গিন্নি, এই উভয় ধারার সংমিশ্রণে সে মানানসই। সে আসিয়াই ভ্রু তুলিয়া অভিমানের সুরে বলিল, আপনার কিন্তু বাবা অনেক বেড়ে গেছে। গৌরমোহন একটি নিঃশ্বাস ফেলিয়া নীরবে সস্নেহে হাসিলেন। এত বড় কথা একমাত্র মালতীই বলিতে পারে, আর কেহ বলিতে পারে নাই বা পারিবেও না। তাহার পূজার্ণিক সম্পর্কে সকলেরই একটা শ্রদ্ধা রইয়াছে। আসন ছাড়িয়া উঠিবার মুহূর্তে রেকাবির চিনিপ্রসাদের এক চিমটি লইয়া জিভে ও মাথায় ঠেকাইলেন গৌরমোহন। তারপর ছোট জলচৌকিখানিতে আসিয়া বসিলেন। মালতী তখনও দাঁড়াইয়া আঁচল পাকাইতেছিল। খসা ঘোমটাটা টানিয়া দিয়া সে আবার বলিল, আজকে কিন্তু বাবা আর না বলিতে পারবেন না, আগে থেকেই বলে রাখছি। গৌরমোহনের মুখে হাসি লাগিয়াই থাকে। বিরক্ত বা ক্ষুব্ধ হইলেও তিনি তা চকিতে গোপন করেন। বলেন, হ্যাঁ গো বেটি, তাই হবে। এখন তুমি। আর বলিতে হয় না। খুশিতে চড়াই পাখির মতো করিয়া ফুৎকারে উড়িয়া গেল মালতী রান্নাঘরের দিকে। আবার তেমনি চকিতে ফিরিয়া আসিল একটি ছোট বাটি ও চামচ লইয়া। গৌরমোহনের স্নেহ আসি মুক্ত হইয়া উঠিল। বলিলেন, এ আবার কি? মালতী লজ্জায় আনন্দে বাটির দিকে চাহিয়া বলিল, লঙ্কা আর ছোলা ভাজা নুন দিয়ে বেটে এনেছি, চায়ের সঙ্গে খুব ভালো লাগবে, খেয়ে দেখুন। পাগলি কোথাকার! খুশিতে উজ্জ্বল হয়ে উঠিল গৌরমোহনের মুখ। আজকাল সকালে এক কাপ চা ছাড়া কিছু পাওয়া যায় না। এটা মালতীর বিশেষ আয়োজন। ফিরিবার পথে মালতী আপন মনে হাসিয়া আবার দাঁড়াইল। চোখ বড় করিয়া বলিল, জানেন বাবা, অনুদের বাড়ির বউয়ের চুড়িগুলো আজ আমি দেখে এসেছি। কি সুন্দর ফ্যাশনের চুড়ি! আজকাল ওই ফ্যাশনটাই সকলে ভালোবাসে। বলিয়া রুষ্ট মুখে নিজের দুখানি হাত সামনে বাড়াইয়া বলিল, আর এ কি বিচ্ছিরি প্যাটার্ন! একবারে সেকেলে। আমার বাবার যেমন বুদ্ধি, সোনা একটু দিল তো তার কোনো ছিঁড়ি ছাদ নেই। আপনি আজই এগুলো আকুল শ্যাকরার কাছে নিয়ে যান। ছোলার মশলার ছাতু আটকায় গৌরমোহনের গলায়। হাসির একটু হুঁ হুঁ শব্দ করিতে গিয়া শুকনো ছাতু গলা দিয়া নাসারন্ধে পৌঁছায় প্রায়। না, তার মন বুঝিয়া এমন অবারিতভাবে কেউ এ বাড়িতে আজও কথা বলতে পারে না। পারে কেবল মেজ বউ মালতী। কিন্তু মালতী গেল না। ফিরিয়া একবারে শ্বশুরের পায়ের সামনে বসিয়া বড় বড় চোখে ফিসফিস করিয়া বলিল, আমার বাবা তো এই 2-2.5 ভরি সোনাও দিতে চায়নি, জানেন বাবা। বলেছিল, আমার ধর্মিষ্ঠি বেয়ায় হাতে পায়ে ধরে আমি এমনিই মেয়ে দিয়ে আসব। বলিয়া এক মহাগিন্নির মতো ঘোমটা টানিয়া ভ্রু কুচকাইয়া বলিল, আমিই বেঁকে বসলুম, বললুম, পাঠাচ্ছ তো এক গরিবের ঘরে, তবুও খালি হাতে। বরদিকে 5 ভরি সোনা দিতে পারলে আর আমার বেলাতেই যত অভাব। শেষটাই তো। শুনিতে শুনিতে এবার বিরক্ত হয়ে ওঠেন গৌরমোহন, কিন্তু হাসিটি একবারে দূর হয় না। বলেন, হ্যাঁ গো পাগলি, খুব বুঝেছি, এবার একটু চা দাও। ও মা, ভুলেই গেছি, বলিয়া পরিমরি করিয়া ছুটিল মালতী। আশ্চর্য, আপন বাপও এমন পর হয়ে যায় মেয়েদের কাছে, আর সে গল্পও কিনা একবারে শ্বশুরের কাছে। গৌরমোহনের ক্ষুব্ধ মুখ হইতে হাসিটুকু সম্পূর্ণ বিলুপ্ত হইয়া গিয়াছে। মালতী আসিয়া চায়ের কাপটা রাখিতেই বাহির হইতে মোটা গলায় ডাক আসিল, ঠাকুরমশাই বাড়ি আছেন নাকি? চায়ে চুমুক দিতে গিয়া চুম্বনমুখ ঠোঁট গৌরমোহনের আড়ষ্ট হইয়া গেল। বড় অসহায় করুণ দৃষ্টিতে তিনি চাহিলেন মালতীর দিকে। বৌমা!
মাত্র 1 বছর বিবাহ, এবং বালিকা হইলেও মালতী এ চাহনির অর্থ বিলক্ষণ জানে। সে এক মুহূর্ত অপেক্ষা করিয়া উঠোনে আসিয়া জোর গলায় বলিল, দেখো তো ঠাকুরপো, বাবাকে কে ডাকে, বলে দাও বাড়ি নেই। কল্পিত ঠাকুরপোকে কথাটি বলিয়াই সে সদর দরজার কাছে ছুটিয়া গিয়া ফুটো দিয়া দেখে লোকটা কি বলে। দেখিল লোকটা সংশয়চিতভাবে দরজার দিকে চাহিয়া কি যেন বিড়বিড় করিতে করিতে চলিয়া যাইতেছে। সে হাসিতে হাসিতে আসিয়া সে কথা শ্বশুরকে বলিল। সে হাসিতে যোগ দেওয়া বা হাসিটুকু চাহিয়া দেখাও যে গৌরমোহনের পক্ষে কত কঠিন, মালতী তাহা জানে না। তাই সে পাওনাদার বলরামের প্রবঞ্চিত মুখ স্মরণ করিয়া হাসিয়া আকুল হইল। গৌরমোহনের কপালের রেখাগুলি জংশন স্টেশনের লাইনের মতো বাঁকিয়া চড়িয়া উঠিল। ক্ষোভে, বেদনায়, আফসোসে ও অপমানে কালো হইয়া উঠিল গৌরবর্ণ মুখ। অথচ একদিন তাঁর সততার ঢাক বাজাইয়াছে লোকে। তার চটকলের সহকর্মীরা শুধুমাত্র ঘুষের পয়সায় অর্থ সঞ্চয় করিয়া সকলেই অল্প বিস্তর ঐশ্বর্য করিয়াছে, কিন্তু তিনি পারেন নাই। সে সততার ঢাক আজ শুধু ঢসকাইয়া যায় নাই, যেন উপহাসের খেউর গানের তাল হইয়া উঠিয়াছে। কি লাভ হইয়াছে সেদিনের সাদালক্ষ্মী পায়ে ঠেলিয়া? আজও তাহাকে কয়েকটি দোকানের হিসাব লিখিয়া এই ঝুঁকি মরা সংসারে জোড়া ঠেকা দিতে হয়। সুদূর কানপুরে মেজ ছেলেটি প্রকৃতপক্ষে নির্বাসিত থাকিয়া মাসিক কিছু টাকা পাঠায়, অথচ এত বড় সংসার, ফলে দেনার শেষ নাই, এবং দেনা করিয়া তার শোধ দিতে পারেন না। মিথ্যার আশ্রয় লইয়া লুকাইয়া বেড়াইতে হয়। ছোট ছেলেটি লেখাপড়া শিখিতেছে বটে, কিন্তু পাঠ্যের চেয়ে অপাঠ্য পুস্তক বেশি পাঠ করিয়া বিগড়াইয়া যাইতেছে। অবশ্য ধর্মবিরুদ্ধ কথা আজকাল সব ছেলেপুলেরাই বলিয়া থাকে, কিন্তু ছেলেটি তার রাষ্ট্রবিরুদ্ধ সর্বনাশের পথ ধরিয়াছে। সর্বনাশ বই কি, এ হতভাগ্য দেশের দরিদ্র সন্তানেরা রাষ্ট্রবিরোধী হইলে তাহার জন্য লাঞ্ছনা ও মৃত্যু প্রতি মুহূর্তে উৎপাতিয়া থাকে। কিন্তু এত মেধা লইয়া ছেলের মরা তো চলিতে পারে না। তাহা হইলে এ সংসারের ভার কে লইবে? তাহাকে সব সইয়া শুধুমাত্র উপার্জনক্ষম হইতে হইবে। জীবনের এ নানান দুর্যোগে বিচলিত হইয়া গৌরমোহন অভিমান ক্ষুব্ধ মুখে তাকান ঘরের ইষ্ট দেবতার দিকে। ঠাকুর, অনেক দূর তো এনে ফেলেছ, আর কত দূর? তারপর এক নিঃশ্বাসের শব্দে চমকাইয়া সুনয়নীর দিকে তাকান। হ্যাঁ, মনে থাকে না যে এ ঘরে আরেকটি মানুষ আছে, সে সবই শুনিতেছে, এবং বিচিত্র অপলক একজোড়া চোখ লইয়াই সবই দেখিতেছে। দেখিলেন স্ত্রীর চোখজোড়া তার দিকেই নিবন্ধ। তাড়াতাড়ি একবার ভাবিয়া লইলেন, আজ অমাবস্যা বা পূর্ণিমা কিনা, কারণ ওইসব দিনগুলিতে সুনয়নীর এ ভোগান্তির উপরেও যন্ত্রণা বাড়ে। বলিলেন, কিছু বলছো? সুনয়নী মাথা একটু নাড়িল, বা চোখের তারা দুইটি একবার ঘুরিয়া গেল এপাশে ওপাশে, অর্থাৎ কিছু বলিবেন না। কিন্তু সুনয়নীর মনের এবং হৃদয়ের সমস্ত ভাব ও কথা তাহার স্থির চোখে জমা হইয়া এমন বিচিত্র দৃষ্টি হইয়াছে যে সে চোখের দিকে একটু বেশি সময় তাকাইয়া থাকা এক দুরূহ ব্যাপার। চোখের উপর সমস্ত চেতনা আসিয়া পড়ায় তা বড় হইয়া উঠিয়াছে, এবং সাপের মতো অপলক বলিয়া সবাক না হইয়াও সে অবাক চোখে কত না ভাব। বেশিক্ষণ তাকাইয়া থাকিলে মনটার মধ্যে কেমন করে, ভয়ও হয়। মালতী ছিল না, কোথায় গিয়াছিল, আবার ঢুকিল ঝড়ের মতো,
শাড়ির আঁচল উড়াইয়া। আসিয়াও থমকাইয়া দাঁড়াইল দরজার কাছে। ছুটিয়া আসিতে হাঁপাইয়া পড়িয়াছে সে। তার নাকের পাটা কাঁপিতেছে, দুলিয়া দুলিয়া উঠিতেছে সরসী বুক, এবং কিসের গোপন লজ্জায় যেন আর চোখে শ্বশুরের দিকে তাকাইতেছে। টেপা ঠোঁটের কোণে সলজ্জ হাসি চমকাইতেছে। হাতে কি একখানি বই উঁকি মারিতেছে তার আঁচল ঢাকা হইতে। নতুন কোনো আবদারের আশঙ্কায় গৌরমোহন হাসিলেন, বলিলেন, হাতে আবার ওটা কি বৌমা? এই কথার জন্যই বোধহয় মালতী অপেক্ষা করিতেছিল। তাড়াতাড়ি বইটার একটা পাতা খুলিয়া সে গৌরমোহনের পায়ের কাছে বসিয়া পড়িল। অলঙ্কারের নমুনা চিত্রের একটি বই। তাহার ভিতর হইতে তাহার পছন্দসই নমুনাটি বাহির করিয়া দেখাইল আর বলিল, এই যে বাবা, এই নমুনাটা এই রকম তৈরি করতে হবে। অনুদের বই এটা, চেয়ে নিয়ে নিলাম। আপনি এই বইটাও নিয়ে যান, নইলে শ্যাকরা কি করতে কি করে বসবে। গৌরমোহনের হাসি মুখ বিরক্তি ও কারুণ্যে বিচিত্র হইয়া উঠিল। একটা অদ্ভুত শব্দ বাহির হইল তাহার নাকের ভিতর দিয়া। তিনি বার কয়েক হু হু করিয়া সব বুঝিয়া মানিয়া লইলেন। কিন্তু ব্যাপারটা মালতীর মনোপুত হইল না। সে এক মুহূর্ত আঙুল কামড়াইয়া কি ভাবিল, পর মুহূর্তেই উজ্জ্বল চোখে ছুটিয়া বাহির হইয়া গেল। তারপর ফিরিয়া আসিল একটি পেন্সিল লইয়া, এবং তাহার নমুনার পাশে একটি ঢেরা কাটিয়া বলিল, দেখুন বাবা, এই দাগ রইল, আবার ভুল করে বসবেন না যেন। দেখেছেন দাগটা? যেন যুদ্ধের পূর্বে সেনাপতিকে রাজা রাজ্যের ম্যাপ দেখাইতেছেন। বিরক্ত হইলেও গৌরমোহন যেন বিরক্ত হন নাই, এবং আর বুঝাইতে হবে না গোছের ভাব করিয়া বলিলেন, দেখেছি গো দেখেছি, তুমি আমাকে এবার একটু তামাক খাওয়াও তো। ও মা, ভুলেই গেছি বলিয়া সে তাড়াতাড়ি তার প্রাত্যহিক কোলকে সজ্জা করিয়া রান্নাঘরে গেল আগুনের জন্য। সেখানে বিধবা বড় বউ তার দামাল ছেলেটিকে লইয়া রান্নার কাজে বড় ঝামেলার মধ্যে পড়িয়াছিল। সে অনেকক্ষণ হইতেই মালতীর ব্যাপারটা লক্ষ্য করিতেছিল, কিন্তু বলিতেছিল না কিছুই। কেবল থাকিয়া থাকিয়া বিদ্রূপের হাসিতে তাহার ঠোঁটের কোণ বাঁকিয়া উঠিতেছিল। মালতীকে দেখিয়া ছেলেটি আসিয়া তাহাকে জাপটাইয়া ধরিল এবং তাহার মায়ের ডাকের অনুকরণ করিয়া বলিল, মালতী, ওই মালতী, আমার খিদে পেয়েছে, মা দেয় না। মালতী ব্যস্ত গিন্নির মতো শিশুকে তাড়াতাড়ি আলতো চুম্বনে ভুলাইয়া বলিল, লক্ষ্মী বাবা, কাজটা আমি সেরে নিই, তারপরে সব দেখছি। জায়ের দিকে ফিরিয়া বলিল, ওকে কিছু খেতে দাও না বর্দি। বর্দি তখন শিলনোড়া লইয়া পড়িয়াছে। মুখ না ফিরাইয়াই বলিল, কি আছে যে দেব? এ হতভাগা সংসারে কি সকালে 2 পয়সার মুড়িও আসবে যে দেব? একবারে ভাত হলেই খাবি। তবুও উৎসাহের আতিশয্যে মালতীর মনে হইল না যে ছোলার ছাতু তার অভুক্ত ভাসুরপোকে দেয়া হয় নাই। সে আবার কাজটা সেরে নেই বলিয়া চলিয়া গেল। রান্নাঘরে বড় বউ একলা ঠোঁট উল্টাইয়া হাতের একটা বিচিত্র ভঙ্গি করিয়া যেন শিলনোড়াকেই বলিল, হায় রে কাজ, হতভাগী কি নিয়ে তোর এত মাতামাতি? 2 দিন বাদে তো সবই ঘুচবে। নিজেকে দেখাইয়া বলিল, এ গায়ে কি কম সোনা ছিল? তা সবই গেছে এই সংসারের পেটে। যা হারল গর্ত, হাঁ বাবা এই সংসারের। মালতী তখন শ্বশুরকে তামাক দিয়া বাক্স হইতে তার জমানোর টাকা যে ছিল তা বাহির করিল। একখানি ফর্সা রুমালে হাতের 6 গাছা চুড়ি ও সেই টাকা বাঁধিয়া শ্বশুরকে দিয়া বলিল, সোনা 1.5 ভরি আছে বাবা,
সামনে থেকে ওজন করিয়ে নেবেন, ব্রোঞ্জ আর কিনতে হবে না, ওর উপরেই কাজ হবে। বাণীর খরচার টাকাও ওর মধ্যেই রইল। এক মুহূর্ত চিন্তা করিয়া আবার বলিল, যদি দেখেন বাণীর খরচা কুলোচ্ছে না, তাহলে আনাটাক সোনা বেচে দেবেন, কেমন? হ্যাঁ, সবই বুঝিয়াছেন গৌরমোহন, কিন্তু তিনি একটা দুর্ভাবনায় বিচলিত হইয়া উঠিয়াছেন। এ সংসারের অভাব চিরকালের। তাই সুনয়নী হইতে শুরু করিয়া বড় বউ সকলেরই গা হইতে বিন্দু সোনাটিও চিমটি কাটিয়া লইয়া এ সংসার বাঁচাইতে ব্যয় হইয়াছে। সকলেরই মনে দুঃখ হইয়াছে সোনা দিতে। শরীর হইতে অলঙ্কার খুলিয়া দিতে কোন মেয়েই বা খুশি হয়? কিন্তু অলঙ্কার সোহাগে তার এই বউটির কাছ হইতে কেমন করিয়া তিনি তা লইবেন? গহনার শোকে যে মরিয়া যাইবে তাহার বৌমা, এমন যাহার সোনান্ত প্রাণ, তাহার প্রাণটুকুও সোনা দিয়া মোড়া হইলে বোধহয় ভালো হইত। হাই কপাল, সোনা কি শুধুমাত্র অলঙ্কারের জন্যই? তাহা দিয়া জগৎ চলিতেছে, কিন্তু বৌমা তাহার কিছুই বুঝিবে না। জামা পরিয়া চুড়ি ও পয়সার পুটুলি পকেটে লইয়া নমুনার খাতাটি বগলে করিয়া গৌরমোহন বাহির হইলেন। অনেক দিন বলিয়া বলিয়া আজ মালতীর মনোবাঞ্ছা পূর্ণ হইতে যাইতেছে, তাই খুশিতে সে আপন মনে হাসিতেছিল। বোধ করি ভাবিতেছিল সেই চুড়ি পরিয়া কেমন ভাবে সে অনুদের বাড়িতে গিয়া দেখাইবে এবং এই হাতে কেমন মানাইবে, বা সবাই না জানি কতই প্রশংসা করিবে। ভাবিতে ভাবিতে হঠাৎ হাতের দিকে নজর পড়িতে অভ্যাসের ভুলে চুড়ি না দেখিয়া বুকটা তাহার ছাত করিয়া উঠিল। পরমুহূর্তেই হাসিয়া উঠিল এবং ছুটিয়া দরজার কাছে প্রায় গৌরমোহনের গায়ের উপর হুমড়ি খাইয়া পড়িয়া বলিল, বাবা, খুব সাবধান, পকেটমারের দৌরাত্ম আজকাল। গৌরমোহন নিরুত্তরে বাহির হইয়া যাইতেছিলেন ঘাড় নাড়িয়া, কিন্তু মালতী আবার খুব বিবেচনা করিয়া বলিল, নিচের পকেটের চেয়ে ওটা আপনি বুক পকেটে রাখুন বাবা। ও সব্যনেশারা কখন যে কি করে বসে তার ঠিক কি? গৌরমোহন রাগে বিরক্তিতে এবার বেশ সশব্দেই হাসিয়া উঠিলেন এবং মুখ ফিরাইয়া বুক পকেটেই রুমালখানি রাখিয়া বাহির হইয়া গেলেন। ঘরের মধ্যে সুনয়নীর চোখের তারা দুটি ঘরের বিগ্রহের দিকে বিদ্ধ, ঠোঁট সামান্য নড়িতেছিল। তিনি বলিতেছিলেন, দুর্গা দুর্গা। মালতী ফিরিয়া আসিয়া জায়ের ছেলেটিকে আদর করিতে লাগিল এবং বারবার নিজের খালি হাত দুটির দিকে চাহিয়া যেন প্রিয় আগমনের উল্লাসে চোখ হাসিয়া উঠিতে লাগিল। গৌরমোহন 5 মন্দির পার হইয়া যে রাস্তা আঁকা বাঁকা হইয়া বড় রাস্তায় গিয়াছে সে পথ ধরিলে। তাহাকে প্রথমে যাইতে হইবে হাজরার দোকানে, তারপর সাধুকার দোকানে তেল ঘিয়ের খুচরো বিক্রির ঘরে। ওবেলা আবার সেই কাঁকিনাড়ায় যাইতে হইবে কয়েকটি দোকানের হিসাব লিখিতে। কোন ফাঁকে যে একটু সময় করিয়া আকুল শ্যাকরার ঘরে যাইবেন তাহাই ভাবিতেছেন। বড় রাস্তার মোড়ে আসিতেই হঠাৎ চায়ের দোকান হইতে প্রায় গোপন হত্যাকারী সর্বনেশে শনি ঠাকুরের মতো পাওনাদার বলরাম শাহ গৌরমোহনের মুখের সামনে আসিয়া দাঁড়াইল এবং প্রণাম ভুলিয়া দাঁত খিঁচাইয়া জোর গলায় বলিয়া উঠিল, তবে যে বড় বাড়ির মেয়ে মানুষকে দিয়ে বলিয়ে দিলেন আপনি বাড়ি নেই, হ্যাঁ? বামুন হয়ে এসব মিছে কথা। প্রচণ্ড বজ্রাঘাতে গৌরমোহনের সর্বাঙ্গ পুড়িয়া গেল। রক্ত নাই তাহার মুখে। তিনি বলিতে চাহিলেন, বলরাম, একটু আস্তে।
কিন্তু তাহার ঠোঁট নড়িল, শব্দ বাহির হইল না। বলরাম গলা চড়াইয়া বলিল, কিরকম কথা মশাই? এত সুনাম আপনার, তলে তলে এত ছ্যাঁচড়ামো! ছি 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 ছি। তখন কত কথা, ছেলের এক্সামিনের ফি দিতে হবে, পরিবারের চিকিৎসার জন্য কবিরাজকে টাকা দিতে হবে। এখন দেখা করা তো দূরের কথা, মেয়ে মানুষকে দিয়ে মিছে কথা বলে দেয়। আমি ঠিক বুঝেছি। এবং বলরামের আস্ফালনে দুই একজন লোক জমিতেছিল। গৌরমোহনের দরদর করিয়া ঘাম ঝরিতেছে, কপালের চন্দন পড়িতেছে গলিয়া গলিয়া, আর পৃথিবী দুলিয়া উঠিলেও দ্বিধা হইতেছে না। তিনি হঠাৎ মরিয়া হইয়া বলিয়া উঠিলেন, পরশু পরশু তোমার টাকা নিশ্চয়ই পাবে বলরাম। হাজরার দোকানে তুমি এসো, আমি থাকব। বলরাম চিৎকার করিয়া সমবেত কয়েকজনকে গৌরমোহনের প্রতিজ্ঞার কথা শুনাইয়া দিল। একটু অগ্রসর হইয়া গৌরমোহন দেখিলেন, ঘটনা দেখিয়া অদূরেই তাহার ছোট ছেলেটি চোখাচোখি হইবার আশঙ্কায় অন্যদিকে মুখ ফিরাইয়া মাথা নিচু করিয়া রহিয়াছে। গৌরমোহনের চোখে হঠাৎ পথ ও মানুষ সব ঝাপসা হইয়া গেল। একটা নোনা জলের স্বাদ তার মুখ ভরিয়া তুলিল গাল বাহিয়া আসিয়া। মনে হইল তাহার কানের কাছে যেন কাহারা কোলাহল করিতেছে। এক্সামিন, চিকিৎসে, দুধ, কয়লা। বাড়ি ফিরিয়া গৌরমোহন ভাবিতেছিলেন ছেলে সব কথাই বলিয়া দিয়াছে, কিন্তু হাওয়া দেখিয়া বুঝিলেন বলে নাই। মালতী আসিয়া জানিয়া তৃপ্ত হইল যে চুড়ি ও টাকা শ্যাকরার ঘরে পৌঁছাইয়াছে। বাণী খরচা আর লাগিবে না এবং 4 দিনের মধ্যেই পাওয়া যাইবে। বলিল, দেখুন বাবা, আমার হাতটা কেমন ন্যাড়া ন্যাড়া দেখাচ্ছে। মেয়ে মানুষের গায়ে সোনা না থাকলে কি বিচ্ছিরি দেখায়। তারপর চোখ বড় বড় করিয়া বলিল, সোনা পড়লে নাকি শরীর ভালো থাকে বাবা? হ্যাঁ? গৌরমোহন হাসিতে চেষ্টা করিয়া অন্যমনস্কভাবে সায় দিলেন। তৃতীয় দিনে মালতী বায়না ধরিয়া বসিল, নতুন চুড়ি পরে আমি 2 দিন বাপের বাড়ি ঘুরে আসবো বাবা, যেতে দেবেন তো? গৌরমোহন যেন চুরির কথা ভুলিয়া গিয়াছিলেন। কয়েক মুহূর্ত মালতীর মুখের দিকে তাকাইয়া থাকিয়া হঠাৎ বলিলেন, ও আচ্ছা গো আচ্ছা, যেও। পরের দিন সন্ধ্যার পরে গৌরমোহন মাতালের মতো টলিতে টলিতে বাড়ি ঢুকিলেন এবং হাতের ছড়িটি উঠোনে ফেলিয়া দিয়া একটা শ্বাসরোধী শব্দ করিতে করিতে বসিয়া পড়িলেন মাথায় হাত দিয়া। তাহার সর্বাঙ্গে ঘাম পড়িতেছে, ভিজিয়া গিয়াছে জামা। মালতী এবং বড় বউ রান্নাঘর হইতে ছুটিয়া আসিল। বড় বউ বলিল, কি হয়েছে বাবা, অমন করছেন কেন? ভয় পাইয়া সে চিৎকার করিয়া উঠিল, ঠাকুরপো শিগগির এসো, কি সর্বনাশ, কি হবে? বাবা উঠুন, ঘরে চলুন। মালতী 2 হাতে গৌরমোহনকে টানিয়া তুলিতে চেষ্টা করিল এবং বারবার বলিতে লাগিল, কেন অমন হলো, কি হলো? ছোট ছেলেটি বাড়িতে না থাকাতে বড় বউ ও মালতীর চেষ্টাতেই গৌরমোহন ঘরে আসিয়া দেওয়ালে হেলান দিয়া বসিয়া পড়িলেন। মালতী অকস্মাৎ দারুণ চিন্তায় চমকাইয়া শিহরিয়া উঠিয়া গৌরমোহনের প্রায় কোলের কাছে আসিয়া বলিল, বাবা আমার চুড়ি এনেছেন তো? গৌরমোহন যেন কান্না চাপিয়া এক হাতে মুখ ঢাকিয়া আর এক হাতে তাহার একটি প্রায় অর্ধেক কাটা নিচের পকেট দেখাইয়া দিলে এবং ধপাস করিয়া মাটিতে মুখ কুঁচিয়া পড়িলেন। হ্যাঁ, পকেট কেটে নিয়েছে, এই বলিয়া ডুকরাইয়া উঠিয়া মালতী আছিরাইয়া পড়িল মেঝের উপর, বালিকার মতোই কাঁদিতে লাগিল। আমার চুড়ি নেই, আমার চুড়ি নেই, বাবা দিতে চায়নি, মুখ ফুটে চেয়ে এনেছি গো।
বড় বউ, শ্বশুর ও ছোট যা উভয়কেই লইয়া পড়িল। নানান সান্ত্বনার কথায় চেষ্টা করিতে লাগিল প্রবোধ দিতে। তাহার ছেলেটি বারবার মায়ের থুতনি ধরিয়া জিজ্ঞেস করিতে লাগিল, মা, মালতী কাঁদে কেন? কান্নার মধ্যেই মালতী জিজ্ঞাসা করিল, বাবা, নতুন প্যাটার্ন গড়া হয়ে গেছিল? গৌরমোহন মাথা নাড়াইয়া জানালেন, হাঁ। মালতীর কান্না আরও উদ্বেল হইয়া উঠিল। দেখতেও পেলুম না, দেখতেও পেলুম না। এমনি অনেকক্ষণ কাঁদিয়া আলুথালু বেশে উঠিয়া মালতী দরজার কাছে দাঁড়াইয়া আপন মনেই ভাঙা গলায় বলিল, বলরাম সার দেনাটাও যদি শোধ হতো। বলিতে বলিতে তাহার ঠোঁট কাঁপিয়া উঠিল থরথর করিয়া, এবং কান্নার অশান্ত বেগ লইয়া সে বাহির হইয়া গেল। কি বললে? বলিয়া হঠাৎ চমকাইয়া গৌরমোহন অপলক চোখে দরজার দিকে চাহিলেন। মালতী তখন চলিয়া গিয়াছে। রাত্রে আর কারও খাওয়া হইল না। বড় বউয়ের অনুনয়েও গৌরমোহন কিছু খাইলেন না। সুনয়নী খাইলেন না ওষুধ। তখন বড় বউ শ্বশুরকে শুইতে অনুরোধ করিয়া মালতীকে লইয়া তাহাদের শোয়ার ঘরের দরজা বন্ধ করিয়া দিল। ছোট ছেলেটি তখনও বাড়ি ফিরিয়া আসে নাই। গৌরমোহনের চোখ হঠাৎ সুনয়নীর দিকে পড়িতেই তিনি চমকাইয়া উঠিলেন। তাঁর প্রতি অপলক স্থির নিবন্ধ সেই চোখে কি দারুণ ভৎসনা ও তীব্র অভিযোগপূর্ণ বেদনা! মনে হইল তার বুকের চামড়া ছিঁড়িয়া কেহ সমস্ত হৃদয়টাকে খুলিয়া ধরিয়াছে, এবং সেই খোলা হৃদয় ঢাকিতে তিনি যেন কোন অগ্নিগর্ভে তলাইয়া যাইতেছেন। এক মুহূর্ত থমকাইয়া তিনি হঠাৎ সুনয়নের রুগ্ন গন্ধ বিছানাটার ধারে গিয়া দুই হাতে তাঁর বাতপঙ্গ দুইখানি হাত নিজের হাতে লইয়া সিক্ত গলায় ফিসফিস করিয়া কহিলেন, নয়ন, নিজের পকেট কেটে আমি ধার দেনা শোধ করেছি। বৌমার কান্নায় এ বুকের কিছুই নেই, কিন্তু তুমি যদি অমন করে চাও। বাকশক্তিহীনা সুনয়নী কোনো রকমে হাত দিয়া গৌরমোহনের মুখখানি তাহার মরিয়াও নামরা বুকে টানিয়া লইলেন, এবং রোগবশত মাথার উপর হাত দুটি কাঁপিতে লাগিল। জল গড়াইয়া পড়িতে লাগিল তাহার স্থির অপলক সাপের মতো চোখ জোড়া হইতে। কিছু বলিতে চাহিলেন, পারিলেন না। কেবল ঠোঁট দুইটি নড়িতে লাগিল। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। গল্প সংক্রান্ত আপনাদের কোনো মতামত থাকলে সেটাও লিখে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।